এদেরকে আর কোনো কিছুই বলবো না। তবে একটা কথা মনে রাখিস, যদি কখনো এইসব বিষয় নিয়ে কোনো ঝামেলা হয় তখন কিন্তু আমার কাছে তোরা কোনো সলিউশন পাবি না। নীলের এই কথা শুনে নীলের আম্মু অনেক খুশি হয়, আর খুশিতে গদগদ হয়ে তিনি নীলকে বলেন, ঠিক আছে বাবা, তুই শুধু বিয়েতে রাজি হয়ে যা, তারপর বাকিটা আমরা সকলে সামলে নেব। তখন আর তোকে কিছুই বলবো না। ঠিক আছে, আমি রাজি। তোমরা সব কিছুর ব্যবস্থা করো, আব্বু আম্মুর সঙ্গে কথা বলো। এই বলে নীল নাস্তা করে ভার্সিটিতে বের হয়ে গেল। অপরদিকে নেহার আব্বু আম্মু দুদিন পর বাংলাদেশে আসলো। আজ তারা নীলদের বাড়িতে এসেছে। নীলের আম্মু তাদের জন্য অনেক রকম বাঙালি খাবার রান্না করেছে। নেহার আব্বু খাবার টেবিলে বসেই বলল, আহ, কি সুগন্ধ! কতদিন এরকম বাঙালিয়ানা খাবার খাওয়া হয় না। আজ মনে হয় অনেক বছর পর তৃপ্তি করে কিছু খেতে পারবো। তুমি এমন করে বলছো যেন আমি তোমাকে কোনো কিছুই রান্না করে খাওয়াই না, আর আমার খাবার এখনো টেস্ট নাই। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আসলে তোমাদের মহিলাদের এই একটাই সমস্যা, একজনের সামনে অন্য আরেকজনের প্রশংসা করা যাবে না। তাহলে খেলনা হাতে আমি কি তোমাকে একেবারে বলেছি তোমার খাবার যথেষ্ট সুস্বাদু নয়? তোমার খাবারও যথেষ্ট সুস্বাদু, কিন্তু আমরা আমেরিকায় বসে বসে এমন বাঙালিয়ানা খাবার তো কখনোই খেতে পারি না। তাই এই খাবারগুলো আমাদের কাছে অমৃত মনে হয়। হয়েছে হয়েছে, এখন আর আমাকে পাম দিতে হবে না। আমি তো এতক্ষণে সত্যিটা জেনে গেছি। তাহলে আর আমার সামনে মিথ্যা বলে কি লাভ বলো? আরে বাবা, ঠিক আছে, এভাবে ঝগড়া করার কি আছে? আসলে আপনারা দেশের বাইরে থাকেন, সেখানে হয়তো বাঙালিয়ানা খাবার তেমন একটা চলে না, তাই হয়তো ভাবি বাঙালিয়ানা খাবার খুব একটা রান্না করে না। তাই বলে কি এই জন্য ঝগড়া করতে হবে নাকি? এখন থেকে তো আমরা আত্মীয় হতে চলেছি। এখন থেকে আপনি প্রায়ই বাঙালিয়ানা খাবার খেতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ আব্বু, আন্টি একদম ঠিক কথাই বলেছে। আমরা কিন্তু বাঙালিয়ানা খাবার খেতে খুবই ভালো লাগে। এই দেখো, আমি 1 সপ্তাহের মতো হবে বাংলাদেশে এসেছি। 1 সপ্তাহে মনে হয় আমার 2 কেজি ওয়েট বেড়ে গিয়েছে, কারণ বাঙালিয়ানা খাবারগুলো এতটাই সুস্বাদু যে খেতে বসতে শুধু খেতেই থাকি। সবাই মিলে গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া শেষ হলো। আর এদিকে ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। তখনই নীলের আম্মু বলল, সব কিছুই তো হলো, তবে বিয়েটা কি হচ্ছে নাকি সেটা তো এখনো বুঝতে পারলাম না। আপনারা প্লিজ কিছু বলুন, আমার তো আর সহ্য হচ্ছে না। কবে আমি আমার নেহামাকে আমার বাড়ির বৌমা করে আনবো? হ্যাঁ, আমিও তো এতক্ষণ ধরে সেটাই বলতে চাচ্ছিলাম। আসলে আপনার ছেলেকেও আমার খুব পছন্দ লেগেছে। তাছাড়া আমার মেয়ের পছন্দ বলে কথা কখনোই তো খারাপ হতে পারে না। আপনার চাইলে 2 দিনের মধ্যে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আসলে আমাকে তো আমেরিকায় ফিরে যেতে হবে। এখন তো আমার দায়িত্বটা আরো বেড়ে যাবে, কারণ এতদিন আমার মেয়ের ব্যবসা দেখাশোনা করতো, এখন তো আর মেয়ে পারবে না সেটা। সে ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। নেহা আমাদের বাড়ির বউ হলে যখন তার যেখানে যাওয়ার ইচ্ছে করবে তখন সে সেখানেই যেতে পারবে। আমরা তাকে কখনোই কোনো কাজে বাধা দিব না। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আপনার এই কথাটা যেন সারা জীবন চলমান থাকে, কারণ বিয়ের আগে মানুষ অনেক কথাই বলে, কিন্তু যখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তখন আর সেসব কথার কোনো ভ্যালু থাকে না। কিন্তু আমি যেটা বলি সেটাই করি। আমার কাজ আর কথার মধ্যে যদি কখনো কোনো তফাৎ দেখতে পান তাহলে সেটা বলবেন। আমি আপনাদের কথা দিলাম, নেহা বিয়ের আগে যেমন আপনাদের মেয়ে ছিল, বিয়ের পরেও ঠিক তেমনি থাকবে। আমি আমার ফ্যামিলি আর আমার ছেলে তাকে কখনোই কোনো কিছুতে বাধা দিব না। আচ্ছা ঠিক আছে, সেসব না হয় বুঝলাম। এখন আমি যে বললাম 2 দিনের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই, সে ব্যাপারে আপনাদের মতামত কি? কোনো সমস্যা নেই, আমিও অফিস থেকে এই 1 সপ্তাহের ছুটি নিয়েছি। শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তাই আপনারা চাইলে 2 দিনের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলা যাক। ঠিক আছে, তাহলে তাই হবে। বলতে বলতে তাদের কথাবার্তা আর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। সেদিনকার মতো নেহার আব্বু আম্মু বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। তারা একটা গেস্ট হাউসে উঠেছে। আসলে তারা যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছিল
তাদের জায়গা জমি যা ছিল সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছিল। তাছাড়া বাংলাদেশে এখন আর তাদের সেরকম কোনো আত্মীয় স্বজন নেই, আর যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ নেই। এই বিষয়টা নীলের পরিবারে জানাজানি হলে নীলের আম্মু তাদের বলে, দেখুন, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, কি বলবেন? আমরা কিছু মনে করব না। আসলে আমি চাই বিয়েটা আমাদের বাড়িতেই হোক, আর বিয়েটা যেহেতু আমরা ঘরোয়াভাবে করছি, তাই আমি চাই আপনারা নেহা মামুনিকে নিয়ে আজকেই আমাদের বাড়িতে চলে আসুন। আর কালকে তো বিয়ের সমস্ত নিয়ম আচার আমাদের বাড়িতেই করা হোক। কিন্তু এটা তো ভালো দেখায় না, বিয়ের আগে মেয়েরা তো শ্বশুর বাড়ি যায় না। সেরকম কোনো নিয়ম নেই। আগে এগুলো মানুষ বলতো, কিন্তু এখন আর মানুষ সেইভাবে বিশ্বাস করে না। এখন যুগ আপডেট হয়েছে, সবাই এখন আধুনিকভাবে চলাফেরা করে। তাই আপনারা আজকেই নেহাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি নিহার আব্বুর সঙ্গে কথা বলে তারপর আসছি। তারপর সেদিন বিকালবেলা নেহা তার ফ্যামিলি সহ নীলদের বাড়িতে চলে আসে। আর পরের দিন ওই বাড়িতেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়। আশেপাশের মানুষজন একটু অবাকই ছিল। তারা এই প্রথমবার দেখলো ছেলে মেয়ে এক বাড়িতেই থাকছে, আর সে বাড়িতেই তাদের বিয়ে হচ্ছে। কিন্তু তার পরিবারের সে ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। কে কি বললো না বললো সেসব নিয়ে তারা একটু চিন্তা করে না। যাই হোক, চলুন তারপর কি হয় দেখা যাক। নীল আর নেহার বিয়ের কাজ সম্পন্ন হলো। ঘরোয়াভাবে খুব কাছের আত্মীয় স্বজনদেরকে বাড়িতেই আপ্যায়নের ব্যবস্থা করা হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সবাই নিজেদের মতো নিজেদের বাড়িতে চলে গেল। আর এদিকে রিমি তার বন্ধুদের নিয়ে নীলের জন্য বাসর ঘর সাজানোর ব্যবস্থা করছিল। তখনই নীল সেখানে আসে। কি ব্যাপার রিমি, কি হচ্ছে? এসব তোকে কে বলেছে এসব ফালতু কাজকর্ম করতে? আমাকে কেউ বলতে যাবে কেন? আমার ইচ্ছে হয়েছিল তাই করেছি। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? তোর কোনো সমস্যা থাকলেও আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ তুই আমার একমাত্র ভাই বলে কথা। অনেক ইচ্ছে ছিল তোকে ধুমধামের সঙ্গে বিয়ে দেব, কিন্তু যেহেতু নেহার ফ্যামিলিগত সমস্যা আছে, তারা আমেরিকায় চলে যাবে তাদের বিজনেসের কাজে, তাই তো সেটা হয়ে উঠল না। তাই বলে কি আনন্দ একটুকু করব না? তার জন্যই তো আমি তোর জন্য নিজের হাতে বাসর ঘরটা সাজাচ্ছি। আর অবশ্যই কিন্তু তার জন্য আমার একটা ভালো পেমেন্ট পাওয়া চাই। এই সব কিছু তো করছিস আমার বাবার টাকায়, তাহলে আবার আমি তোকে পেমেন্ট দিতে যাব কেন? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? শোন, এসব ফালতু কাজকর্ম আমাকে দেখাতে আসিস না। শোন ভাইয়া, এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে, বলে দিলাম। তুই কিন্তু আমাদের সবাইকে ইনসাল্ট করছিস। এটা কিন্তু তোর কাছ থেকে আমরা কেউই আশা করি নাই, কারণ তুই আমাদের একমাত্র ভাই। তোর বিয়েতে যদি একটু আনন্দ করতে না পারি, তাহলে কবে আনন্দ করব বল? ঠিক আছে, যা ইচ্ছে কর, কিন্তু আমি তোদের 500 টাকার বেশি দিতে পারবো না, এটা মাথায় রাখিস। তারপর কিন্তু আবার বলবি না আমি কিপটেমি করি। থাক ভাই, তোকে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না। আমরা চাই না তোর টাকা। তোর টাকা তুই তোর কাছে রাখ, আমাদের কোনো টাকা লাগবে না। নীল তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে রিমি তার বন্ধুদের নিয়ে ঘর সাজানোর কাজ শেষ করলো। তারপর সে তার বোনদের নিয়ে সেখান থেকে চলে গেল। আর নেহাকে একটু সাজুগুজু করিয়ে নীলের রুমে পৌঁছে দিল। নেহা এমনিতেই যথেষ্ট সুন্দরী, তাকে খুব বেশি সাজুগুজু করতে হয় না। তবুও আজ যেহেতু তার বিয়ে, তাই তো তার এই দিনটাকে একটু স্পেশালি করার প্রয়োজন আছে। তাই রিমি নেহাকে অল্প একটু সাজিয়েছে, তবে এই অল্প সাজেই নেহাকে আরো অপরূপ করে তুলেছে। নেহাকে একদম আকাশের পরীদের মতোই সুন্দর লাগছিল। যে একবার নেহার দিকে তাকাবে, তার বারবার তাকাতে মন চাইবে, চোখ ফেরাতেই ইচ্ছে করবে না। রিমি নেহাকে রুমে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই নীল সেখানে আসলো আর রিমিকে বলল, কি ব্যাপার, কি হলো? তুই তোর পেমেন্ট না নিয়ে চলে যাচ্ছিস কেন? তুই না বললি তোর পেমেন্ট চাই? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু তুই তো বলে দিয়েছিস 500 টাকার বেশি দিতে পারবি না। 500 টাকা দিয়ে আজকাল 2 প্লেট ফুচকাও খাওয়া যায় না। তাহলে তোর কাছ থেকে 500 টাকা নিয়ে কি করব? দরকার নেই তোর টাকা, তোর টাকা তোর কাছেই থাক। আরে বোন, আমার রাগ করছিস কেন?
এই নে তোর পেমেন্ট। এখানে পুরো 50,000 টাকা আছে। তুই তোর বন্ধুদের নিয়ে আনন্দ উল্লাস কর। আর এদিকে আমাকে একটু দয়া করে তাড়াতাড়ি আমার বউটার কাছে যেতে দে। ও মাই গড, মাইয়া তুই সত্যি অনেক ভালো, ধন্যবাদ তোকে। যা তাড়াতাড়ি, ভাবি তোর জন্য অপেক্ষা করছে। এই বলে রিমি সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল ঘরে প্রবেশ করে রুমের দরজাটা সঙ্গে সঙ্গেই লাগিয়ে দিল। তখনই নেহা বিছানা থেকে নেমে প্রথমে নীলকে সালাম করলো, আর তারপরে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি রুমে ঢুকেই আগে দরজাটা কেন বন্ধ করলে? সেটা বলবে আমাকে? আজ আমাদের বাসর রাত, সেটা মনে হয় তুমি ভুলে গেছো, তাই না? আর নয়তো কি বাসর রাতে আমরা যা যা করব সেই সব কিছুই বাইরের মানুষকে দেখানোর ইচ্ছে আছে তোমার? বলো তো শুনি। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে উল্টাপাল্টা কথা বলছো? আমাদের বাসর রাত, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমরা আমাদের গোপন কাজকর্ম অন্য মানুষকে দেখাতে যাব কেন বলো তো? না, এই যে আমি রুমে প্রবেশ করা মাত্রই তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমি রুমের দরজা কেন বন্ধ করলাম, তাহলে আমি আর কি বলবো বলো আমাকে? না, আসলে তুমি রুমে ঢুকে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করলে, তাই তো আমি বললাম। তাই জন্য কি তুমি আবার এভাবে বলবে নাকি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও সেসব কথা। এখন আগে ফ্রেশ হয়ে অজু করে আসো। আজ তো আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, তাই নতুন অধ্যায়টা ভালোভাবেই শুরু করা যাক। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে জীবনের নতুন অধ্যায়টা শুরু করতে চাই। ঠিক আছে, তুমি 10 মিনিট বসো, আমি ড্রেস চেঞ্জ করে অজু করে আসছি। এই বলে নেহা ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে উজু করে আসে আর নীলকে বলে, আমি অজু করে এসেছি, তুমি অজু করে এসো। তারপর দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়বো আর আল্লাহর নাম নিয়েই আমাদের নতুন জীবনের পদার্পণ করব। আমার অজু আছে, চলো দুজনে একসঙ্গে নামাজটা পড়ে নেই। এই বলে নীল আর নেহা দুজনে দুটো জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল। আর নামাজও শেষ হতেই নীল বলল, আজ তো আমাদের নতুন জীবনের প্রথম দিন, তো কোনো প্ল্যান আছে নাকি তোমার? কিসের প্ল্যান? কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে যদি একটু খুলে বলতে তাহলে বুঝতে সুবিধা হতো। আমি তো তোমাকে এটাই বলতে চাইছি যে অনেক মেয়েরাই তো আছে বিয়ের সাথে সাথেই বাচ্চা নিতে চায়, আর অনেকেই তো আছে বিয়ের 10 বছর চলে গেলেও বাচ্চা নিতে চায় না। তো তোমার বেলায় কি হবে সেটাই জানতে চাইছি আর কি। কে কি করে আর কে কি না করে সেসব জেনে বা শুনে আমার তো কোনো লাভ নেই। আমি যেটা করব সেটাই তো আমার ভাবা উচিত। দেখো, আমাদের নতুন বিয়ে হয়েছে, সেটা যেমন ঠিক এটাও এমন ঠিক যে তুমি আমি দুজনেই এখনো স্টুডেন্ট। আমরা পড়াশোনা শেষ করে তারপর নিজেদেরকে একটু সময় দেই, তারপর না হয় বাচ্চা কাচ্চা নেওয়া যাবে। হ্যাঁ, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমিও মনে মনে সেরকমটাই ভেবেছিলাম। আমাদের উচিত আগে নিজেদেরকে একটু সময় দেওয়া, নিজেরা ভালোভাবে তৈরি হওয়া, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করা। আর যদি আমরা জীবনের প্রথমেই বাচ্চা কাচ্চা নিয়ে নেই তাহলে তো আমরা নিজেদেরকে একটু সময় দিতে পারবো না। যদি আমরা নিজেদের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি করতে না পারি তাহলে আবার কিসের ভালো লাগা আর কিসের ভালোবাসা? জীবনটাই তো তেজপাতা হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। কিন্তু আজ আমাদের বাসর রাত, আজ তো আমাদের একটু ভালোবাসা আদান প্রদান করতেই হবে। তা না হলে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। কারণ বাসর রাত যে ভালোবাসা প্রকাশ না পায়, সেই ভালোবাসা সারা জীবনে কোথাও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ মাই ডিয়ার বউটা, তুমি একদম ঠিক বলেছ। আজ আমাদের বাসর রাত, আজ দুজনের জীবনের নতুন একটা অধ্যায়ের সূচনা হতে চলেছে। তাই তো আমরা দুজন দুজনকে সম্মান দিব আর ভালোবাসায় দুজনের জীবনটাকে পরিপূর্ণ করে তুলব। এই বলে দুজন জায়নামাজ থেকে উঠে যায়। জায়নামাজ গুছিয়ে রেখে তারপর বিছানার কাছে চলে গেল এবং ড্রেসিং টেবিলের উপরে রাখা দুধের গ্লাসটা নেহা নীলের দিকে এগিয়ে দেয়। নীল দুধটা খেয়ে তারপর পাশেই রাখা ছিল মিষ্টির বাটি, সেখান থেকে একটা মিষ্টি নেহার মুখের দিকে এগিয়ে দিয়ে বলে, আমাদের সুখময় মিষ্টি জীবনটা না হয় একটু মিষ্টি দিয়েই শুরু করা যাক। কিন্তু আমি তো ডায়েটে আছি, আমি তো একদমই মিষ্টি খাই না। আই এম সো সরি। সরি বললে হবে না ম্যাডাম, আজ আপনাকে মিষ্টি খেতেই হবে, কারণ আজ তো একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আর আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আমরা মিষ্টি মুখ করি। সো আজ কোনো কথায় কাজ হবে না, আজ আপনাকে মিষ্টি খেতেই হবে। এই বলে নীল নেহাকে জোর করে এই মিষ্টিটা খাইয়ে দিল।
আর তারপর সোজা পাজা কোলে তুলে নিয়ে বিছানার উপর ধপাস করে ছেড়ে দিল। তখনই নেহা চিৎকার দিয়ে উঠল। ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, আমার কোমরটা একদম ভেঙে গেল। হায় আল্লাহ, এটা তুমি কি করলে? আমার কোমরটা ভেঙে দিলে কেন? একদম ইয়ার কি করো না, আমি তোমাকে বিছানার উপর শুইয়ে দিলাম আর তোমার কোমর ভেঙে গেল। এসব ফালতু কথাই কিন্তু কোনো কাজ হবে না। আজ আমি তোমাকে কোনোভাবেই ছাড়ছি না। আজ আমি আমার ভালোবাসা সুদে আসলে গুনে নেব। ওরে বাবা, আজ এত ভালোবাসা কোথা থেকে উতলে উতলে পড়ছে। সেদিন তো তুমি আমাকে বিয়েই করতে চাইছিলে না। তোমার আম্মু আর তোমার পরিবারের লোকজন তোমাকে কত জোর জবরদস্তি করে বিয়েতে রাজি করালো, আর এখন কিনা বলছো তুমি তোমার ভালোবাসা সুদে আসলে গুনে নেবে? হ্যাঁ, চাইছিলাম না। তখন আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাইছিলাম। ভেবেছিলাম পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করলে পড়াশোনা তো আর হয়ে উঠবে না। কিন্তু আমার ফ্যামিলির লোকজন আমাকে তো চিন্তা করতেই দিল না। তারা তো জোর করেই তোমার সঙ্গে আমাকে বিয়ে করাতে চাইলো। আর তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস যেহেতু আমার নেই, তাই তো আর সেটা হয়ে উঠল না। বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হলো। হ্যাঁ, তবে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এতদিন যা কিছু হয়েছে তোমার ইচ্ছেই হয়েছে, কিন্তু এখন আর তোমার ইচ্ছায় কোনো কিছুই হবে না। এখন বাড়িতে শুধুমাত্র আমার কথা চলবে, শুধুমাত্র আমার কথাই হবে। ওরে বাবা রে বাবা, এখন তো মনে হচ্ছে আমাকে বুঝে শুনে পা ফেলতে হবে, তা না হলে কখন জানি স্লিপ খেয়ে পড়ে যায়। যাই হোক, এসব ফালতু আলোচনা করে সময় নষ্ট করবার মতো ছেলে কিন্তু আমি নই ম্যাডাম। আপনি আমার টাইম নষ্ট করার জন্য এইসব ফালতু আলোচনা করছেন, তাই তো? কিন্তু সেসব করে কোনো লাভ হবে না ম্যাডাম। আমি আবার কেন তোমার সঙ্গে ফালতু আলোচনা করতে যাব? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি যে আমি তোমার মতো ছেলের সঙ্গে ফালতু আলোচনা করব? আমি যথেষ্ট কর্মঠ একটা মেয়ে, আমার কাছে সময়ের অনেক দাম আছে, আমি সময়কে অনেক মূল্য দিয়ে থাকি, তাই তো জীবনের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। হ্যাঁ, আর সেই জন্যই তো বাসর রাতে বসে এসব গল্পগুজব করছো, তাই না? জীবনে কি কখনো দেখেছো কেউ বাসর রাতে এসব কথাবার্তা নিয়ে আলোচনা করে? ওরে আল্লাহ, আমি আবার কি করলাম? আমি তো তোমার সঙ্গে তোমার কথার উত্তর দিচ্ছিলাম। এখানে তো আমি আমার নিজের কোনো দোষ দেখতে পাচ্ছি না, তাহলে তুমি কেন আমায় দোষারোপ করছো? হয়েছে ম্যাডাম, থাক, আর প্যাচাল পারবার কোনো প্রয়োজন নেই। এখন চলুন শুরু করা যাক। এই বলে নীল নেহার উপর শুয়ে পড়ল আর নেহাকে ভালোবাসার আলিঙ্গন করতে থাকলো। অপরদিকে নেহাও তার সঙ্গে সঙ্গে রেসপন্স করছিল। দুজনেই কিছু সময়ের মতোই ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। এরপর কেটে গেল 1 বছর। দুজনে খুব ভালোভাবে সুন্দর করে সংসার করছে, কিন্তু সমস্যা হলো একটাই, নেহার বাবার ব্যবসার কাজে নেহাকে মাঝে মধ্যেই আমেরিকায় চলে যেতে হয়, আর সেখানে বেশ কিছুদিন অবস্থান করতে হয়। সেটাই নীলের ভালো লাগছিল না, তাই সে নেহাকে বলে, নেহা, আমি জানি কথাটা বললে তুমি খুবই কষ্ট পাবে, কিন্তু আমি না বলে উপায় পাচ্ছি না, জানো? আমি তোমাকে ছাড়া একটু থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, সেটা আমি জানি আর খুব ভালোভাবেই বুঝতে পারি, কিন্তু কি করব বলো? আমার বাবার তো আর কোনো সন্তান নেই, আমার বাবার দেখাশোনা করার জন্য তো শুধু আমিই রয়েছি। তাহলে আমি যদি বাবা মায়ের দেখাশোনা না করি তাহলে কে করবে বলো? তাছাড়া বাবার ব্যবসার একমাত্র উত্তরাধিকারী হলাম আমি, সবকিছু তো আমারই থাকবে। সেই সবকিছু যদি আমি গুছিয়ে না রাখি তাহলে কে রাখবে বলো? দেখো নেহা, আমার বাবার যথেষ্ট সহায় সম্পত্তি রয়েছে, তোমার বাবার সম্পত্তি দিয়ে আমাদের চলতে হবে সেরকমটা কিন্তু নয়। তাই আমি তোমাকে বলছি, প্লিজ তুমি আমাকে একটু সময় দাও, কারণ আমি তো তোমায় খুব বেশি ভালোবাসি। তোমায় ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এগুলো নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখনই নীলের আম্মু সেখানে এসে উপস্থিত হয় আর বলে, নীল, তুমি কিন্তু একদম ভুলে যাবে না, তোমার শ্বশুর মশাই আর তোমার শাশুড়ি মাকে আমি কথা দিয়েছিলাম, নেহা বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরেও তেমন থাকবে। আমি একবারও সে ব্যাপারে কিছু বলতে চাইনি, কিন্তু সে তো আমার বিয়ে করা বউ, আমি কেন তাকে ছাড়া থাকবো? ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের অফিস তো তোমার আব্বু সামলে নিতে পারে। তুমি চাইলে নেহার সঙ্গে যেতে পারো আমেরিকায়। না আম্মু, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি আব্বুর সঙ্গে কথা বলবো এবং আব্বুকে বলবো আমাদের ব্যবসার বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোই একটি প্রার্থী, আর
আমেরিকাতে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো অফ করে দিতে, আর তারপর বাংলাদেশে পার্মানেন্টলি চলে আসতে। কিন্তু তাতে তো তোমার আব্বুর অনেক লস হবে, সেটা কি ঠিক হবে? হয়তো তার জন্য আমার বাবাকে একটু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, কিন্তু সেরকম কিছুই হবে না, কারণ আমার বাবার টাকা পয়সা অনেক বেশি আছে, যেটা আমি জানি। তবে আমারও দেশ বিদেশে ঘুরে বেড়াতে খুব একটা ভালো লাগে না। তাছাড়া বিয়ের 1 বছর পার হয়ে গেছে, এখন তো সংসার নিয়ে একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, সেটা আমিও তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু তুমি মন খারাপ করবে তাই বলা হয়ে ওঠেনি। দেখো, আমাদের দেশে এরকম অনেক মেয়ে আছে যারা নিজেদেরকে সময় দিতে গিয়ে সন্তানের কথা ভুলে যায়, আর যার কারণে বর্তমান যুগে বাংলাদেশের অনেক মেয়েরাই মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। হ্যাঁ আন্টি, সেজন্যই আমি চিন্তা করেছি আব্বুর সঙ্গে কথা বলবো এবং যত দ্রুত সম্ভব আমেরিকার সমস্ত বিজনেস বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। কারণ টাকা পয়সার পেছনে ছুটে জীবনের অর্থ বিলুপ্ত করতে চাই না। কারণ টাকা পয়সা সারা জীবন কামাই করা যাবে, তবে সন্তান না থাকলে জীবনের কোনো মূল্য নেই। হ্যাঁ নেহা, আমিও তোমাকে সেটাই বলতে চাই। দেখো, দুজনেই পড়াশোনা শেষ করেছি, বাবার ব্যবসার দেখাশোনা দুজনেই করছি। তবে এখনই আমাদের সময় নিজেদের সন্তান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার। হ্যাঁ, একটা বাচ্চা কাচ্চা নেওয়াটা এখন খুবই জরুরি, কারণ বেশি সময় নিলে পরে হয়তো নেহা মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। এটা বর্তমানে বাংলাদেশের খুব কমন একটা প্রবলেম। তাই যা করবে তোমরা দুজন চিন্তা ভাবনা করেই করো, কারণ লাইফটা তোমাদের। আমরা জোর করে কোনো কিছুই তোমাদের ওপর চাপিয়ে দিতে চাই না। এই বলে নীলার আম্মু সেখান থেকে চলে গেল। আর তারপর নেহা আর নীল দুজনে মিলে সিদ্ধান্ত নিল নেহার বাবার সঙ্গে কথা বলবে। সে অনুযায়ী নেহা তার আব্বুকে ফোন দেয়। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো তুমি? আম্মু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুনি, আল্লাহর রহমতে আমরা দুইজনে খুব ভালোই আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? আর তোমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? এই তো আমরা সবাই খুবই ভালো আছি। তোমার সঙ্গে একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য ফোন দিলাম। জানি না তুমি কি মনে করবে, কিন্তু আমার মনে হয় কথাটা বলা উচিত তোমাকে। হ্যাঁ বল, কিছু বলতে চাইলে তোমাকে আবার অপেক্ষা কেন করতে হবে? তুমি তো আমার একমাত্র মেয়ে, আমি তোমাকে সব কথাই শুনতে রাজি আছি। বল, কি বলবে? আসলে আব্বু, আমি চাই তুমি তোমার বিজনেস এবং যা কিছু আছে সবকিছু নিয়ে পার্মানেন্টলি বাংলাদেশে চলে আসো। হ্যাঁ মামুনি, আমিও তোমাকে এরকম কিছু বলতে চাইছিলাম। আসলে এখন তোমার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন তোমার উচিত একটা বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করা। এখন তুমি প্রতিদিন বাংলাদেশে আর আমেরিকায় দৌড়াদৌড়ি করে নিজেকে কেন সময় দিতে পারছো না, আর নিজের ভবিষ্যৎ নিয়েও কোনো চিন্তা ভাবনা করতে পারছো না? কিন্তু আমি বাবা হয়ে তোমাকে এই বিষয়টা কিভাবে বলবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না, তাই বলা হয়ে ওঠেনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব সবকিছুই ব্যবস্থা করছি। এই কথা শুনে নীল আর নেহা দুজনেই খুব খুশি হয়। আর তারা কিছুদিনের মধ্যেই আমেরিকার সমস্ত ঝামেলা চুকিয়ে বাংলাদেশে চলে আসে। এরপর চলে গেল আরো 2 মাস। ইতিমধ্যে নেহার শরীরে কিছু ব্যতিক্রমী প্রভাব দেখা যাচ্ছে। নেহার ইদানিং খুব বেশি শরীর খারাপ করছে, মাথা ঘোরাচ্ছে। তাই নীল নেহাকে নিয়ে ডক্টরের কাছে গেল। ডক্টর নেহাকে কিছু টেস্ট করাতে বলল। আর টেস্টের রিপোর্ট আসলে নীল আর নেহা জানতে পারলো নেহা প্রেগনেন্ট। এই খবরটা শুনে নীল আর নেহা দুজনেই অনেক খুশি হলো। আর সঙ্গে সঙ্গেই তারা ক্লিনিক থেকে বের হয়ে একটা মিষ্টির দোকানে চলে গেল। সেখান থেকে তারা অনেকগুলো মিষ্টি নিয়ে নেহা মা হওয়ার আনন্দে সারা এলাকায় মিষ্টি বিতরণ করলো। আর তারপর তারা বাসায় আসলো। বাসায় আসতে না আসতেই রিমি নেহাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো, ভাবি, তুমি জানো আজ আমাদের সবার জীবনের সবচেয়ে খুশির একটা দিন। আমাদের পরিবারে নতুন মেহমান আসতে চলেছে। জানো না তুমি আমাদেরকে কত বড় একটা উপহার দিতে চলেছ? আমাদের গোটা পরিবার তোমার কাছে কৃতজ্ঞ। আরে এটা এমন কি, মা হওয়াটা আমার জন্য খুব জরুরি ছিল। তুমি জানো না তোমরা কতটা খুশি হয়েছো, তার চাইতে আমি বেশি খুশি হয়েছি। কারণ একটা মায়ের কাছে তার সন্তানের আগমনের বার্তাটা কতটা খুশির, সেটা যখন তুমি মা হবে তখন বুঝতে পারবে। হ্যাঁ মামুনি, তুমি একদম ঠিক কথাই বলেছ। মা হওয়া ছাড়া কখনোই মায়ের অনুভূতি বোঝা যায় না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন মেহমান আসার খবরটা দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আরেকটা কথা, আজ থেকে কিন্তু তোমার কোনো কাজ করা চলবে না।
না তো ব্যবসা আর না তো বাড়িতে সব কিছু আমরা সকলে সামলে নিব। তুমি এখন থেকে ফুল রেস্টে থাকবে। তোমার পেটে আমাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। এভাবেই শুরু হলো নীলের পরিবারে খুশির জোয়ার। আর সবাই মিলে সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে লাগলো। আর অপেক্ষা করতে লাগলো কখন তাদের কোলে নতুন মেহমান আসবে।